সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। সব হারানোর বেদনাকে সঙ্গী করে দেশে ফিরলেন তিনি ৮১-র ১৭ই মে। এরপর পদ্মায় যমুনায় জল গড়িয়েছে অনেক, এদেশ দেখেছে অনেক চড়াই উতরাই। সব মোকাবিলা করে মাথা তুলে দাঁড়ালেন একজন, বাংলাদেশের মাথাও উঁচু করলেন বিশ্ব দরবারে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। এ নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় স্বপ্ন সাহসিকার জন্মদিনে। আর এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস। আছেন আমাদের সঙ্গে মোহাম্মদ এ আরাফাত, চেয়ারম্যান সুচিন্তা ফাউন্ডেশন। আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন ইকবাল সুবহান চৌধুরী, চেয়ারম্যান ডিবিসি নিউজ। দর্শক, আপনারা ওই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এই জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। বঙ্গবন্ধু কন্যার জন্মদিনে বিশেষ ক্যাম্পেইনে ৭৫ লাখ করোনা টিকাদান। সংগ্রাম মুখর জীবনের ৭৫ বছরের প্রধানমন্ত্রী সব হারিয়েও দেশকে পৌঁছে দিয়েছেন বিস্ময়কর উত্থান পর্বে। আলাদা ৫ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার জামিনের মেয়াদ বাড়ল ১ বছর। রমনা থানার নাশকতার মামলায় আদালতে মির্জা ফখরুল। এবছর জেএসসি ও জেডিসি পরীক্ষা হচ্ছে না, জানালেন শিক্ষামন্ত্রী। অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করেই ফল নির্ধারণ। এসএসসি ও এইচএসসি নিতে সব প্রস্তুতি শেষ। মোবাইল, ল্যাপটপ ও গাড়ি নিতে আদালতে চিত্রনায়িকা পরিমণি। জব্দকৃত মালামাল ফেরত দেওয়ার নির্দেশ বিচারকের, একমত রাষ্ট্রপক্ষ। এবং মুরিদ হলেই মিলবে সরকারি চাকরি, ফ্ল্যাট। ওরস মাহফিলের নামে প্রতারণা করে হাতিয়েছে কোটি কোটি টাকা, কথিত পীর মোতালেব আটক। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। বলছি আজকে আলোচনার শিরোনাম স্বপ্ন সাহসিকার জন্মদিনে। শুরুতে যেমনটি বলছিলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকে জন্মদিন। ৭৫ বয়সে পা রাখলেন প্রধানমন্ত্রী। এইসব নিয়ে আজকে আমরা কথা বলবো। শুরুতে অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন স্যার, আমি আপনার সঙ্গে যুক্ত হতে চাই। ১৯৪৭ সালের এই দিনে জন্ম। এরপরে তো স্যার শুরুতে যেমনটি বলছিলাম যে নানান চড়াই উতরাই সব কিছু পেরিয়েছে। যদি একটু শুরুর দিকে জানতে চাই, ১৯৬২-তে স্কুলের ছাত্রী থাকা অবস্থায় আইয়ুব বিরোধী আন্দোলনে অংশগ্রহণ। ৬৬-র সেই ৬ দফার উত্তাল আন্দোলনের সময় ইডেন কলেজের ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হলেন। তাহলে স্কুল জীবন থেকেই সেই রাজনীতির পথে যাত্রাটা শুরু হয়ে গেল। হয়তো তখন ভাবনাটা এরকম ছিল না যে একদিন আওয়ামী লীগের সভাপতি হবেন। তো স্যার, এই যাত্রাটা যদি আপনাকে মূল্যায়ন করতে বলি সংক্ষেপে, কীভাবে বিশ্লেষণ করবেন আপনি? আপনি যে ৪টি তথ্য তুলে ধরলেন শেখ হাসিনার জীবন সম্পর্কে, ৭৫ বছরে যখন তিনি পদার্পণ করছেন, তা থেকে মোটা দাগে এটুকুই বলা যায় যে রাজনীতি তো তার রক্তে ছিল, রাজনীতি তার অভিজ্ঞতাতেও ছিল। সুতরাং আওয়ামী লীগের সভাপতি তিনি হবেন ব্যাপারটি ঘটনাচক্রে ঘটে গেলেও, বা সেই সময় ঘটনার অনিবার্যতায় ঘটে গেলেও, তিনি যে আওয়ামী লীগের রাজনীতিতে থাকবেন, আওয়ামী লীগের রাজনীতি মানে বাঙালির রাজনীতি, এটা তো অনিবার্য ছিল। তবে ওলট পালট হয়েছিল ৭৫-এর ১৫ই আগস্ট। তারপরে তার প্রায় ৬টি বছর ভারতে নির্বাসিত জীবন। ফিরলেন, আপনারা যেমন দেখালেন, ১৭ই মে ১৯৮১। ফেরার আগে একজন বিদেশি সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, আপনার তো প্রাণের ঝুঁকি আছে, আপনি যাচ্ছেন কেন? শেখ হাসিনা উত্তর দিয়েছিলেন, বড় ঝুঁকি না নিলে বড় কোনো অর্জন হয় না। তার বাবা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বড় ঝুঁকি নিয়েছিলেন বলে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সে কথাটা তিনি জানতেন বাবার মেয়ে হিসেবে। সুতরাং তার উত্তরটি যথার্থ ছিল। তিনি ফিরেছিলেন নির্বাসিত বাংলাদেশকে অস্তিত্বে ফিরিয়ে আনবার অনুঘটক হিসাবে। নির্বাসিত বাংলাদেশ বলছি এই জন্যে যে ৭৫-এর পরে তো বাংলাদেশ ছিল না, হয়ে উঠছিল মিনি পাকিস্তান। শেখ হাসিনা ফেরার মধ্য দিয়ে আমরা সেই বাংলাদেশের, মুক্তিযুদ্ধের বাংলাদেশের অস্তিত্ব পেতে শুরু করি।
আমরা যে পূর্ণ অবয়ব পেয়েছি তা বলবো না এখনো, কিন্তু পেতে শুরু করেছি এখনো। তো সেই জন্যেই শেখ হাসিনা পরিবর্তনের জননী, তিনি মাদার অফ চেঞ্জেস। চেঞ্জ কি হলো? তার জীবনকে পাল্টালেন, দেশকে পাল্টালেন। তো এখন কথা হচ্ছে, তিনি যে পরিবর্তনগুলো করলেন আওয়ামী লীগের নেতৃত্বে 4 দশক সরকার প্রধান হিসাবে চতুর্থবারের মতো ক্ষমতায় 17-18 বছর হয়েছে। এই দীর্ঘ সময় তাকে পর্যবেক্ষণ করেছি, তার সাথে পথ চলেছি আমরা, কারণ তিনি প্রধানমন্ত্রী এবং দলের সভাপতি। তো তার এই দর্শন বা অনুসরণ জনিত কারণে বেশ কিছু মত মন্তব্য আমাদের মধ্যে তৈরি হয়ে স্যার, আপনি গেছে। পরিবর্তনের কথা বলছেন, কোন পরিবর্তনগুলো আপনার কাছে বেশি তাৎপর্যপূর্ণ মনে হয় সেটা আপনার কাছ থেকে জানবো। তার আগে একটু আরাফাত ভাইকে শুনতে চাই। আরাফাত ভাই, স্যার একটা বিষয় বলছিলেন যে অনিবার্য হয়তো ছিল রাজনীতিতে আসবেন, কিন্তু এরকম একটা ট্র্যাজিক পরিস্থিতির মধ্যে আসবেন সেটি তো অবশ্যই অনিবার্য ছিল না, কিন্তু পরিস্থিতি এরকম একটি অবস্থার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এবং স্যার যেটি বলছিলেন সেই নির্বাসিত বাংলাদেশ, তো তখন 81 সালে যখন তিনি আসলেন 17ই মে, সেই দিন থেকে শুরু করে আজকের এই 2021 সালে আমরা যে বাংলাদেশে দাঁড়িয়ে আছি, অর্জন হয়তো সব হয়ে যায়নি, কিন্তু পরিবর্তন অনেক জায়গায় হয়েছে। এটি কি খুব বেশি সহজ ছিল? অনেক ঝঞ্ঝা কিন্তু দুই দিক থেকে মোকাবেলা করতে হয়েছে। এই জায়গাতে একটু আপনি কথা বলবেন। ধন্যবাদ। আমি প্রথমেই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে চাই, এবং তার জন্য অন্তঃস্থল থেকে আমাদের দোয়া থাকবে উনি দীর্ঘজীবী হন, শতায়ু হন এবং উনি আরও এগিয়ে যান। উনি এগিয়ে গেলে ওনার সাথে সাথে দেশ এগোবে, আমরাও এগিয়ে যাব। আপনার প্রশ্নের উত্তরটা এভাবে দিই যে বাংলাদেশটা যখন স্বাধীনতার জন্য যুদ্ধ করছে দেশটা, তখন কিন্তু এদেশেরই কিছু মানুষ যারা এই ভূখণ্ডের যাদের জন্ম এবং এ ভাষায় যারা কথা বলতো, তারা পাকিস্তানের পক্ষে অবস্থান করেছিল, এদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল। আমরা যাদেরকে রাজাকার আল বদর বলি, যাদের অনেকেই যুদ্ধাপরাধ সংগঠন করেছিল। তো তারা তাদের সর্বতোভাবে চেষ্টা করে পাকিস্তানি আর্মিকে সহযোগিতা করে কোনোভাবেই বাংলাদেশের স্বাধীনতা যখন ঠেকাতে পারেনি, বাংলাদেশ যখন স্বাধীন হয়ে গেল, তখন তারা তাদের বিকল্প পন্থায় গেল। সেটা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা পক্ষ শক্তি নেতৃত্বকে খতম করে দিয়ে এ দেশটাকে আবার পাকিস্তানের সাথে জুড়ে দেওয়া তো সম্ভব নয়, এটাকেই পাকিস্তান বানায় ফেলো। তো 75 পরবর্তী সময় ঠিক তাই তারা করলো, সংবিধানকে পরিবর্তন করে সামনে কিছু সোকল মুক্তিযোদ্ধাকে রেখে। এবং আমি এখানে একটা ছোট্ট ফুটনোট দিই, মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা, অতল শ্রদ্ধা, এবং তাদের এটার কোনো সীমা পরিসীমা নেই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি বলতে চাই, রাজাকাররা এ দেশ যত ক্ষতিগ্রস্ত করেছে তার চেয়ে অনেক বেশি কিছু বিপদগামী, বিবেক বর্জিত, বর্জন দেয়া কিছু মুক্তিযোদ্ধা এদেশে 75 পরবর্তী সময় কম্প্রোমাইজ করা, আপোষ করা কিছু মুক্তিযোদ্ধা আরও বেশি ক্ষতি করেছে। এটা কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। এখন তারা নিয়ে গেল সামরিকতন্ত্র, চলে আসলো বঙ্গবন্ধুর পরে, দ্য সো কল্ড বহুদলীয় গণতন্ত্রের কথা বলে, আসলে তো আমরা জানি এটা সামরিকতন্ত্র, তার সাথে যুক্ত হলো জঙ্গিতন্ত্র, মৌলবাদ, সাম্প্রদায়িকতা, সব মিলে একটা কঠিন পরিস্থিতি তৈরি হলো। প্রগতিশীল মুক্তিযুদ্ধের চিন্তার শক্তি একেবারেই তাদেরকে শেষ করে দেয়। এরকম বাস্তবতাতেই শেখ হাসিনাকে দেশে ফিরে এসে হাল ধরতে হয়েছে। তখন ওই সময় বিষয়টি অনিবার্য হয়ে পড়েছে, উনি ছাড়া আর আসলে কোনো উপায় ছিল না। এখন উনি আসলেন, এসে যে পথটা ওনাকে অতিক্রম করতে হয়েছে, এটা আনবিলিভেবল, অবিশ্বাস্য একটা ব্যাপার। এসে কিন্তু উনি খুব শান্তিতে ছিলেন না। দলের ভিতরে বাইরে বিভিন্ন পর্যায়ে কিন্তু অনেক চ্যালেঞ্জ ওনাকে নিতে হয়েছে। এবং এই যে বিশাল, আমি জানি না এটাকে কি বলবো, কোন ভাষায় বা কোন শব্দ দিয়ে এটাকে আসলে প্রকাশ করা যায়। আমরা বলি বেদনা নিয়ে, দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে, পরিবারের অধিকাংশ সদস্যর মৃত্যু, এটাকে বেদনার বলবো না, নতুন শব্দ তৈরি করতে হবে। এটাকে বুকের মধ্যে ধারণ করে, এটাকে চেপে রেখে এই দেশের মানুষের জন্য, তার বাবার মুক্তিযুদ্ধের এবং স্বাধীন বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের জন্য যে কাজটি উনি করে গেলেন, সব কিছু ছেড়ে উনি কিন্তু নিজের ঘর সংসার, সন্তান প্রতিপালন সব বাদই দিয়ে দিলেন। এটা একটা অদ্ভুত ব্যাপার, এটা একটা রূপকথার গল্পের মতন। এটা আসলে বাস্তব জীবনে এরকম ঘটনা খুঁজে পাওয়া মুশকিল। মানে আপনার কল্পনা দিয়ে লিখলে এরকম কিছু লেখা সম্ভব, যেটি ওনার বাস্তব জীবনে ঘটেছে। আরেকটি জিনিস যেটি ঘটেছে দেখেন,
উনি খুব ধৈর্য নিয়ে মানে সহিষ্ণুতার সাথে ধীরে ধীরে এগোলেন, অনেক প্রতিকূলতা অতিক্রম করলেন। ইন দ্য মিন টাইম উনি দেখলেন যে এদেশে দেশ স্বাধীনতা বিরোধী চক্রকে একেবারে শক্ত ভিত্তির উপর দাঁড় করে দেওয়া হচ্ছে প্রতিটি জায়গায়। ৭৫ পরবর্তীতে একেবারে একজন খাস রাজাকার শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানানো হয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি জামাতে ইসলামকে পুনর্বাসন করে সংসদে আনা হয়েছে। এই জামাতে ইসলাম যার বিচার শুরু করেছিলেন বঙ্গবন্ধুর সময় ৭২-৭৫-এ, বঙ্গবন্ধুর মৃত্যুর পরে এই জামাতে ইসলাম পুনর্বাসিত হওয়ার পরে এই আওয়ামী লীগকে, শেখ হাসিনা ফিরে আসার পরে এই জামাতে ইসলামের পাশে হাঁটতে বাধ্য হয়েছে, কারণ তারা তো তখন প্রতিষ্ঠিত, আওয়ামী লীগের কিছু করার নাই। তারপর আপনি দেখেন এই রাজাকার যুদ্ধাপরাধীদের আপনার করা হয়েছে, ক্যাবিনেটে নিয়ে মন্ত্রী করা হয়েছে, জাতীয় পতাকা দেওয়া হয়েছে। শেখ হাসিনা যেটি করলেন, দেখেন উনি কিছু অসাধ্য সাধন করেছেন, এমন একটি পর্যায়ে এমন কিছু অবিশ্বাস্য স্বপ্ন জাতিকে দেখানো শুরু করলেন, আমরা বিশ্বাস করিনি। কিন্তু উনি বললেন যুদ্ধাপরাধের বিচার হবে এদেশে, করবেন। আমরা চিন্তা করছি কীভাবে সম্ভব, এতভাবে সুপ্রতিষ্ঠিত। তারপর দেখলাম যে উনি ঠিকই 2009 এসে ট্রাইব্যুনালটা গঠন করে ফেললেন। আমরা চিন্তা করেছি বিচারটা তো শুরু করলেন, রায় হবে কিনা, রায় চলে আসলো, চিন্তা করলাম রায় তো আসলো, কার্যকর হবে কিনা। এদিকে জন ক্যারি ফোন করে, কত কি মানে বিশ্ব জুড়ে লবি, শেষমেশ দেখলাম সবই কিন্তু হলো। তো উনি, আমরা বিশ্বাস করতে পারিনি, আমরা ওনাকে অবিশ্বাস করেছি, উনি কিন্তু যে প্রতিজ্ঞা করেছেন রেখেছেন। তারপরে আপনি আসেন জঙ্গি দমনের জায়গা থেকে, যদি গোটা বিশ্ব টালমাটাল, উনি কিন্তু সেই জঙ্গিবাদকে এখানে একেবারে দমন করে রেখেছেন। এবার যদি আমি আরও কিছু অন্য বিষয়গুলোতে যাই, ধরেন 2009 সালে যখন উনি ক্ষমতায় আসেন, বাংলাদেশের 47% মানুষ 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা বিদ্যুৎ পেত। আমরা কেউ ভুলে যাইনি, 1 ঘন্টা বিদ্যুৎ থাকতো, 1 ঘন্টা থাকতো না, মনে আছে আমাদের। উনি বললেন যে বাংলাদেশের শতভাগ মানুষকে 24 ঘন্টা বিদ্যুৎ দেওয়া হবে। আমরা বিশ্বাস করিনি, এটা কি সম্ভব নাকি? 53% মানুষ তো বিদ্যুৎই পায় না, 0%, জাতীয় গ্রিডেই নাই। আর 47% মানুষ আমরা 12 ঘন্টা পাই। আজকের বাস্তবতা কি, 99.5% মানুষ শতভাগ মানে আপনার 24 আওয়ার্স বিদ্যুৎ পাচ্ছে। এই অসাধ্য উনি সাধন করে ফেলছেন। পদ্মা সেতু নিয়ে যদি আমি এক্সাম্পলটা আনি, গোটা বিশ্ব ব্যাংক থেকে শুরু করে তাদের অনেকেই এখানে বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে ষড়যন্ত্র, সেটাকে উনি দাঁড়ায় গেলেন কিন্তু ন্যায্যতার স্বার্থে, বললেন যে দরকার না, আমরা নিজের পয়সায় বানাবো। বিশ্বাস করিনি আমরা, এটা কি সম্ভব নাকি? কি বলেন উনি, পদ্মা সেতু বানিয়ে ফেললেন। ওনার যে কর্মকাণ্ড, যখন মেট্রো রেলের কথা বলেছেন, আমি নিজে অবিশ্বাস করেছি। এত ঘিঞ্জি একটা শহর, যেসব শহরগুলোতে মেট্রো রেল হয়েছে ওগুলো কিন্তু অনেক খালি জায়গা ছিল যেগুলো তৈরি করেছে। এই শহর থেকে এইভাবে মেট্রো রেলের এই যে পাগুলি দাঁড়িয়ে যাবে, মেট্রো রেলটা চলবে, খুবই অবিশ্বাস্য লেগেছে। এটাও তো হয়ে যাচ্ছে। আপনি দেখেন মানে নদীর তলদেশ দিয়ে টানেল হয়ে যাবে বাংলাদেশে। আজ থেকে 12 বছর আগে কাউকে বললে বিশ্বাস করতো? কেউ বিশ্বাস করতো না। আমাদের দেশে আমরা বিশাল সমুদ্র সীমা জয় করে আনবো, তাও আবার কি থার্ড পার্টি আন্তর্জাতিক ফোরামে, ভারতের সাথে, মিয়ানমারের সাথে। তারপরে আমরা সাবমেরিন কিনে আনবো, এনে একবারে সমুদ্রের তলদেশে পৌঁছে যাব, আমাদের রিচ পৌঁছে যাবে। এটা কি আমরা ভেবেছিলাম নাকি? আমরা অন্তরিক্ষে চলে যাব, স্যাটেলাইট থাকবে, এইটা তো আমরা ভাবিনি। আবার দেখেন পাকিস্তানকে আমরা ক্রস করবো, এটাই তো ভাবিনি। ধরেন আজ থেকে 15 বছর আগে আমরা পাকিস্তানকে পার ক্যাপিটাতে ক্রস করে যাচ্ছি, পাকিস্তানকে আপনার মানব উন্নয়ন সূচক সবগুলোতে ক্রস করে যাচ্ছি, এক্সপোর্ট আর্নিংয়ে ক্রস করে যাচ্ছি। যেতে 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 একটা পর্যায়ে আমরা বললাম না, পাকিস্তানের সাথে তুলনা করবো না বাংলাদেশকে। অথচ আমরা বিশ্বাস করিনি যে পাকিস্তানে ক্রস করে যাব। এখন দেখি ভারতকেও ক্রস করে যাচ্ছি, মাথা পিছুতে ক্রস করে যাচ্ছি আমরা। মাতৃমৃত্যু, শিশু মৃত্যু হার, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ক্রস করে যাচ্ছি। তো যা কিছু আমরা বিশ্বাস করিনি কিন্তু উনি বলেছিলেন করবেন, এইসব অসাধ্যগুলো নিয়ে ওয়ান আফটার অ্যানাদার করে যাচ্ছেন। তো এখানে যে ওনার বিশেষত্বটা, এখানে আমি বলতে চাই, আমরা দেখেন উনাকে নিয়ে আরো অনেক কথা আছে। এই যে এগুলো উনি অ্যাচিভ করতে, যে ওনাকে জঙ্গিবাদ, যুদ্ধাপরাধী বিচার করতে, যে অনেক কিছু মোকাবেলা করতে হয়েছে, ওনার উপর অনেক আঘাত এসছে। উনি যখন ক্ষমতায় আছেন তখন ওনাকে আমরা মূল্যায়ন করতে, যে অনেক কথা বলে মানবাধিকার প্রশ্নে, আপনার প্রেস ফ্রিডম বা বিভিন্ন ইস্যুতে। আমি একটা জিনিস বলতে চাই, আমরা যদি আমেরিকাতে হিস্ট্রিতে চলে যাই, আব্রাহাম লিঙ্কনের সময়, যিনি 16তম প্রেসিডেন্ট, জর্জ ওয়াশিংটন, জেফারসন, তারা তো দেশ স্বাধীন করেছিল, কিন্তু আব্রাহাম লিঙ্কনের সময় এসে সেই দেশটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। আব্রাহাম লিঙ্কন কিন্তু সেই দেশটাকে একাট্টা করে ধরে রেখেছেন, এবং গণতন্ত্রের যে সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা যে ব্যক্তি দিয়েছে বলে বিশ্বের মানে সংখ্যাধিক্য মানুষ মেনে নেয় আব্রাহাম লিঙ্কনের কথা, এবং একটা বিশাল আইকনিক ফিগার অফ ডেমোক্রেসি, সেই মানুষটাকে কিন্তু যুদ্ধ করতে হয়েছে, যুদ্ধ করে কিন্তু স্টেবিলিটি আনতে হয়েছে রক্তের উপর দিয়ে। আপনি আব্রাহাম লিঙ্কনের জীবনী ঘেটে দেখলে দেখবেন প্রত্যেকদিন সকালবেলা নিউজ পেপারে তার ওয়াইফ তার টেবিলের সামনে রেখে
বলতে আর কত ব্লাডশেড হবে, রক্ত পড়বে। দ্যাট ওয়াজ দ্য রিয়ালিটি। আমরা তো ওগুলো ওই কনটেক্সট আনি না। আমি বলবো যে বাংলাদেশকে একটু একটু করে মুক্তিযুদ্ধের পথে ঘুরিয়ে আনার ক্ষেত্রে আবার একাট্টা করার জন্য মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে পরাজিত করে সব বিচার করে ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য ওই জায়গাতেও কিন্তু শেখ হাসিনাকে শক্ত হতে হয়েছে। আজকের প্রজন্মের অনেকে হয়তো বুঝতে পারছে না, ভবিষ্যতে হয়তো বুঝবে। অনেক ধন্যবাদ ইকবাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই শোতে। ইকবাল ভাই, আমরা যে জায়গাটাতে শুরু করেছিলাম, একটা বিষয় স্যার বলছিলেন যে মিনি পাকিস্তান বানিয়ে রাখার একটা প্রবণতা ছিল বা বানিয়ে ফেলাই হয়েছিল বলতে গেলে, নির্বাসিত বাংলাদেশ সেই সময়টাকে বলছেন। এবং বহুদলীয় গণতন্ত্রের নামে কি করা হয়েছে, যুদ্ধাপরাধী জামাত ইসলাম সহ অন্যান্যদেরকে পুনর্বাসনের একটা চেষ্টা। সেই যে কাজটা এই ৭৫-এর ১৫ই আগস্টের পর থেকে ৮১ সালের আগে পর্যন্ত বা এর পরের সময় করা হয়ে গেল, তার কিছু লিগেসিও আজকে আমরা বহন করতে হয় আমাদের, এবং করতে হয় বলেই আজকে আমরা এই ৫০ বছর পরে এসেও স্বাধীনতার যুদ্ধাপরাধী কিংবা অন্যান্যদেরকে মাথা তুলতে দেখি। এভাবেই তো বলতে পারি আমি। ধন্যবাদ আপনাকে। প্রথমেই যেহেতু আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন, জি, ৭৫তম জন্মদিনে তাকে যখন আমরা শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, ফিরে যেতে হবে তার ৭৪ বছর কীভাবে কেটেছে। উনি কিন্তু ৭৫-এ পা দিয়েছেন ৭৪ বছর পার করে। এই বছরগুলো তার কিভাবে কেটেছে, ছাত্র জীবন, পারিবারিক জীবন, বাবা মা পুরো পরিবারকে হারিয়ে নিঃস্ব এতিম, বিদেশে একেবারে নির্বাসিত জীবন, তারপরে দেশে ফিরে আসা, বুলেট তার পিছনে পিছনে ছুটছে, আর দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যে সারথীর মতো পদচারণা, এই সবগুলো করে ৭৪টি বছর পার করে তিনি ৭৫-এ পা দিয়েছেন। ইতিহাসের যেমন অদ্ভুত সংযোগ, যখন আমরা আজকে ৭৫তম জন্মদিন পালন করছি, তার বাবা আমাদের জাতির জনক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, তার ১০০তম জন্মবার্ষিকী আমরা পালন করছি। যে বাংলাদেশের জন্য তিনি জীবন দিয়েছেন, আর যে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আজকে নেতৃত্ব দিচ্ছেন, সেই বাংলাদেশের আজকে ৫০ বছর সুবর্ণ জয়ন্তী। অদ্ভুত সংযোগ দেখুন। এবং আজকে যে অবস্থানটি এখানে প্রফেসর আনোয়ার সাহেব বলেছেন, প্রফেসর আরাফাত বলেছেন, যদি এই ৭৫ বছরের আজকে এই শুভ দিনে তাকে জন্মদিনে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানোর পাশাপাশি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত তার প্রতি। কেন? প্রথম হলো, আমাদের জাতির জনককে হত্যা করা হলো। বিশ্বের ইতিহাসে এমন একটি কালো আইন নেই যেটাকে আত্মস্বীকৃত খুনিদেরকে বিচার করা যাবে না, ইনডেমনিটি, সেটি বাতিল করে তিনি এই খুনিদের বিচার করেছেন। আমাদের যে পিতৃ হত্যার কলঙ্ক যে এতদিন আমাদের জাতির কপালে ছিল, সেটি তিনি মুছেছেন। আমাদের স্বাধীনতার বিরোধিতা যারা করেছিলেন, তাদের বিচার কেউ করতে পারেনি। তিনি সেই স্বাধীনতা বিরোধী যারা আমাদের মানবতা বিরোধী অপরাধ যারা করেছে, তাদের তিনি বিচার করেছেন। এবং এই বিচার, আরাফাত বলেছে, এই বিচার খুব সহজ ছিল না। জাতিসংঘ থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এমনকি অনেক রাষ্ট্রপ্রধানরা তারা বিরোধিতা করেছে। আমাদের ভিতরে তো বিরোধিতা আছেই। এই বিরোধিতা সত্ত্বেও তিনি শুধুমাত্র জাতির প্রতি তিনি অঙ্গীকার করেছেন, সেই অঙ্গীকার তিনি বাস্তবায়ন করেছেন। তৃতীয় যেটি ১৯৭৫ সালে, যেটি প্রফেসর আনোয়ার সাহেব বললেন, যে ৭৫ সালে জাতির জনককে হত্যার পরে আমাদের সকল অর্জন বিসর্জনের পথে চলে গিয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা নেই, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, জাতির জনকের বঙ্গবন্ধু নাম উচ্চারণ করা যাবে না, জয় বাংলা স্লোগান দেওয়া যাবে না ইত্যাদি। সেই পরিপ্রেক্ষিত পরিবর্তন করে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় আবার বাংলাদেশকে পুনঃপ্রতিষ্ঠিত করেছেন।
এই তিনটি কারণের জন্যে, আর চতুর্থ কারণটি সেটি স্বাভাবিক, যে আজকে যে বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করতে পারি, সম্ভাবনাময় দেশ, রোল মডেল যে স্বীকৃতি, এই স্বীকৃতির জন্য তাকে আমরা ধন্যবাদ দিতে চাই। এখানে অনেকে বলেছেন, আমি আর সে উন্নয়নের দিকে যাব না। জি, একটি কথা, যে আজকে ধরুন 1975 সালে জাতির জনককে হত্যা করার পরে 6টি বছর তিনি নির্বাসিত জীবনে ছিলেন, ভারতের নয়াদিল্লিতে ছিলেন। আমি সেই সময় তার বাসায় গিয়েছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল তার বাসায় যাওয়ার। একটি ছোট্ট ফ্ল্যাটে তিনি থাকতেন, তার কোনো কাজের লোক ছিল না, নিজের হাতে সব পাক করতেন, নিজের হাতে ঘর পরিষ্কার করতেন, সংসারকে আগলে রাখতেন। 1981 সালে তাঁর অবর্তমানে তাকে বিকল্প মনে না করে তাকেই সভাপতির দায়িত্ব দেওয়া হলো। তিনি ফিরে আসলেন, এবং যেদিন তিনি ফিরে আসলেন সেদিন কিন্তু তিনি নিঃস্ব। যে বাড়িতে তিনি বড় হয়েছেন বাবার মায়ের স্নেহধন্য হয়ে, যে বাড়িতে স্বাধীনতার পতাকা উত্তোলিত হয়েছিল 32 নম্বরের বাড়িতে, সে বাড়িতে তাকে ঢুকতে দেওয়া হয়নি। তার বাবা মার ভাইদের আত্মীয়দের আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া করতে হয়েছে বাড়ির বাইরে রাস্তায় বসে একজন নিঃস্ব রমণী হিসাবে। সেই কথাগুলো আমরা এখন অনেকেই মনে করি না। তারপরে যেটি হয়েছে, এই 17ই মে 1981 সাল তিনি আসলেন, হাল ধরলেন। তিনি কি বললেন? অঝরে কাঁদলেন। প্রকৃতিও সেদিন কাঁদছে, বৃষ্টি, অঝরে বৃষ্টি, তার মধ্যে তিনি কাঁদলেন এবং বললেন, এত ভালোবাসা আমি এর প্রতিদান দিতে পারবো কিনা। তিনি প্রতিদান দিয়েছেন। ধন্যবাদ। আর শেষ করছি আমি একটা, আজকে দেখুন যে বঙ্গবন্ধু আমাদেরকে একটি রাষ্ট্র দিয়ে জাতির পিতা হয়েছেন। আর যদি আমি বলি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এই তার এতটি বছরে আন্দোলন সংগ্রাম, জাতির প্রতি তার অঙ্গীকার ইত্যাদির মধ্য দিয়ে তিনি জাতির জনকের স্বপ্ন, 30 লক্ষ শহীদের স্বপ্ন বাস্তবায়ন করে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মুক্তিযুদ্ধ ভিত্তিক, চেতনাভিত্তিক একটি সমৃদ্ধ বাংলাদেশ জাতিকে উপহার দিয়েছেন। বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য যদি বঙ্গবন্ধু যদি জাতির জনক হয়, তাহলে আমি বলতে চাই যে একটি উন্নত, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেওয়ার জন্য তাকে আমাদের নতুন যে বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশের জননী হিসাবে তাকে আমরা আখ্যায়িত করতে পারি। ধন্যবাদ ইকবাল ভাই। স্যার, এর আগে আপনি পরিবর্তনের কথাগুলো বলছিলেন, আরাফাত ভাই কিছু পরিবর্তনের কথা বলেছেন, উন্নয়নের কথা বলেছেন, যেগুলো অনেকে হয়তো বিশ্বাস করতে চাননি, ভাবনায়ও ছিল না হয়তো কারোর। আমি যেটি জানতে চেয়েছিলাম, এছাড়া আরও পরিবর্তন, যুদ্ধাপরাধীর বিচার করেছেন, ইকবাল ভাই বলছেন অসাম্প্রদায়িক, মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে এনেছেন সবকিছু। সবচেয়ে তাৎপর্যপূর্ণ কোনটা মনে হয় আপনার কাছে? প্রশ্নটির জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। বেশ কঠিন উত্তর দেওয়া, তবে আমার চিন্তা উদ্রেককারী প্রশ্ন। আমার কাছে সবচেয়ে বড় যেটি মনে হয় যে পরিবর্তনটি, সেটি হচ্ছে আমি 17ই মে সেদিন আমার অনুভূতি ছিল এই যে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ফিরে পেলাম। আমি শুরুতেই বলেছি ফিরে পেতে শুরু করেছি, এখনো সবটুকু পাইনি। কারণ 21 বছর ধরে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ধ্বংস করা হয়েছিল। তো সবচেয়ে বড় পরিবর্তন এটাই আমি মনে করব, যে মুক্তিযুদ্ধের উপরে দাঁড়িয়ে আছে বাংলাদেশ, সেই মুক্তিযুদ্ধে বাংলাদেশকে ফিরিয়ে আনার সূচনা করেছেন তিনি। এটা সবচেয়ে বড় পরিবর্তন। এবং সেই কারণেই মানবতা বিরোধী রাজাকারদের বিচার হয়েছে, রায় হয়েছে, রায় কার্যকর হয়েছে, বিচার প্রক্রিয়া চলমান। বঙ্গবন্ধু খুনিদের হত্যার বিচার হয়েছে। কারণ এই জায়গাটিতে আমি বেশি গুরুত্ব আরোপ করব যে এই পরিবর্তন, যে শেখ হাসিনার সাহস
আমার মনে আছে 1976-এ, তখন আমি লন্ডন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কোনো এক ছুটির দিন, রোববার হবে সম্ভবত, টেলিভিশনের পর্দায় আইটিভি হঠাৎ দেখি অ্যান্থনি ম্যাসকারেন হাত সাক্ষাৎকার নিচ্ছেন কর্নেল রশিদ, কর্নেল ফারুকের। চোখটা আটকে গেল স্বভাবতই। শুনলাম একটি জায়গায় কর্নেল রশিদ বলছেন, আই হ্যাভ কিল্ড শেখ মুজিব, ডেয়ার ইউ পুট মি অন ট্রায়াল। আমি শেখ মুজিবকে হত্যা করেছি, তোমাদের সাহস আছে আমাকে বিচার করবার? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন, সেই সাহস তিনি দেখিয়েছেন। এই সাহসের মধ্য দিয়ে যে বাংলাদেশকে বদলে দিলেন, কারণ তিনি যখন ফিরেছিলেন তখন ৩৫ বছরের তারুণ্য তার, আজকে পরিণত ৭৫-এ। এই ৪ দশকে বাংলাদেশে যে পরিবর্তনগুলো হয়েছে, এটা তো সূর্যের আলোর মতো সত্য, হাত দিয়ে ঢাকা যাবে না। অনেক পরিবর্তন। বাংলাদেশে যে পরিচিতি বাইরের বিশ্বে ছিল, সেই পরিচিতি তো পাল্টে গেছে এখন। তো সেই জন্যে পরিবর্তন সবই ঠিক আছে, তবে একই সঙ্গে আমার কিছু প্রশ্ন আছে। কিছু পরিবর্তন আমি পছন্দ করিনি, অনাকাঙ্ক্ষিত পরিবর্তন। বঙ্গবন্ধুর আদর্শের পরিবর্তনটা আমি পছন্দ করিনি। যেমন তিনি মানবতার জননী হলেন 10 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে, এবং মানবতার জননী অভিধা বাঙালির দেওয়া না, বাংলাদেশের মানুষের দেওয়া না, ব্রিটিশ চ্যানেল 4-এর দেওয়া, টেলিভিশন চ্যানেলের। কিন্তু সেই আমি যখন দেখি তিনি কওমি জননী, সেটা আমার পছন্দ নয়। এটা আমি সরাসরি বলে দিচ্ছি। কারণ বঙ্গবন্ধু তো সংবিধানের 12 এবং 38 ধারা অনুযায়ী এই ধর্মভিত্তিক দল এবং প্রতিষ্ঠান নিষিদ্ধ করেছিলেন। জিয়াউর রহমান এসে আবার কোলে তুলে নিলেন, তার স্ত্রী মাথায় তুললেন, অনেক কিছু করলেন আর কি। তো সেই কওমি মাদ্রাসাকে পোষকতা দিয়ে যদি কওমি জননী আখ্যা তিনি গ্রহণ করেন, বঙ্গবন্ধু কন্যার জন্য এই অভিধা আমার কাছে গ্রহণযোগ্য না। তারপরে ধরুন পরিবর্তন হলো পাঠ্যপুস্তকে। পাঠ্যপুস্তকে 17টি রচনা হেফাজতের পরামর্শে বাদ হয়ে গেল। এটা তো আমি পছন্দ করলাম না। হেফাজত নারী বিদ্বেষী, মুক্তিযুদ্ধ বিরোধী। হেফাজতের জন্মই হয়েছে 2010-এর নারী নীতি যখন তৈরি করল শেখ হাসিনার আর একটি সাহসী কাজ। এবং আমি বিশ্বাস করি যে নারীরা তার আমলে একমাত্র রাষ্ট্রপতি হওয়া আর নভোচারী হওয়া ছাড়া সব কিছু হয়েছে। কোথায় নেই আমার নারীরা? তো এ তো শেখ হাসিনার অবদান, হোসেনার অবদান। তো সেই হেফাজতের পরামর্শে আমার পাঠ্যপুস্তক বদলে যাবে। আমি এনসিটিভিতে প্রচুর ঘোরাঘুরি করে চেষ্টা করেছি উত্তর সংগ্রহের জন্য, কার নির্দেশে এটা হলো, আমি উত্তর পাইনি। তো এগুলো আমার কাছে অনাকাঙ্ক্ষিত। আর একটি হচ্ছে, দেখুন, এই যে সেটা পরিবর্তন হওয়া উচিত ছিল, হয়নি, যে গণতন্ত্রে কিন্তু দল এবং সরকার এক থাকে না। ভারতে, পার্শ্ববর্তী দেশ ভারতেও নাই, বঙ্গবন্ধুও করেননি। কিন্তু এই যে 18 বছর সরকারের নেতৃত্ব দিচ্ছেন, 4 দশক দলের নেতৃত্ব দিচ্ছেন, সরকার দল একাকার হয়ে থাকলো। আচ্ছা, আর একটি প্রশ্ন, বঙ্গবন্ধু 66-তে সভাপতি, 74-এ সভাপতিত্ব ছেড়ে দিলেন দলের, কারণ তখন প্রধানমন্ত্রী। এই 66 4 বছরের মধ্যেই দ্বিতীয় তৃতীয় সারির নেতা তৈরি করে ফেললেন, এবং জাতীয় 4 নেতা পেলাম বঙ্গবন্ধু তৈরি করা। তার নেতৃত্ব দিয়ে মুক্তিযুদ্ধকে সফল করে তুললেন। তো আমার একটু প্রশ্ন, 4 দশক পরে আমি যদি দ্বিতীয় তৃতীয় সারির, তৃতীয় বাদ দিলাম, দ্বিতীয় সারির নেতৃত্ব খুঁজতে চাই বর্তমানের আওয়ামী লীগে, আমি তো পাচ্ছি না। স্যার, আমি যদি এভাবে বলি আপনাকে, আপনার অনুমতি নিয়ে, যে আপনি পাচ্ছেন না, কিন্তু আবার যদি এরকম একটি সময় আমাদের সামনে আসে যে নেতা অনিবার্য হয়ে গেছে, তখন তো আপনা থেকে বেরিয়ে আসবে, এভাবে যদি বলি আমি।
না, মানে এখন আমরা সাদা চোখে দেখছি না। ইতিহাস অনিবার্যতায় বিশ্বাস করে না, ইতিহাস ঘটনা পরম্পরায় বিশ্বাস করে। দেখ, আমার চোখের সামনে যে তথ্য আছে, যেমন শেখ হাসিনার সভাপতি হবে আমরা কি ভেবেছিলাম? না। হয়ে গেছেন, এবং হয়ে তিনি প্রমাণ করলেন তার যোগ্যতা, দক্ষতা, পারঙ্গমতা। তেমনও হতে পারে, সেটা উড়িয়ে দেবো না, কিন্তু আমার চোখের সামনে বঙ্গবন্ধু তো, তাজউদ্দিন তো বামপন্থী, নারায়ণগঞ্জ থেকে সাইকেলের পেছনে তুলে এনেছিলেন বঙ্গবন্ধু আওয়ামী লীগ করাতে। এই 4 দশকে তো কোনো ভালো মানুষ আওয়ামী লীগে ঢোকাতে পারলেন না কেউ। জি, স্যার ধন্যবাদ। আরাফাত ভাই, স্যার অনেকগুলো প্রশ্ন তুলেছেন, আমি একটু একটা একটা করে আপনার কাছে উত্তর চাই। না, আমি সেখানে যাওয়ার আগে আরও কয়েকটি বিষয় একটু আনতে চাই। যে দেখুন, এই যে কিছু আলোচনা অলরেডি এসছে, আমি মূল একটি জায়গায় যেতে চাই যে 75-এর 15 আগস্ট পরবর্তী সময়, মানে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বিচারের পথ রুদ্ধ হলো, ঘাতকদের পুরস্কৃত করা হলো। 71-এ যুদ্ধ চলাকালীন সময় যারা অপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধ, তারা পুনর্বাসিত হলো। তাহলে কত বড় একটা অন্যায্য সমাজ প্রতিষ্ঠিত হয়ে গেল আপনি চিন্তা করেন। এবং সাম্প্রদায়িকতার বিষ রন্ধ্রে রন্ধ্রে আবার ঢুকানো হলো। এরকম একটি বিষাক্ত সমাজকে আমরা তো তখন অসহায়, মানে দেশের মানুষ, মানে কি হবে, এটা কোথায় যাবে, কোন দিকে যাবে? বঙ্গবন্ধু তো নাই এখন। সেই ওই যে আমি কিছুদিন আগে বলছিলাম, সেই লায়ন কিং, হ্যাঁ, যে কাহিনী চিত্রটি, যে তার বাবা মুফাসাকে যখন মেরে ফেললো, তার সৎ চাচা ষড়যন্ত্র করে একবারে পুরো রাজ্যকে নরক বানিয়ে ফেললো। তো সিম্বা, লায়ন কিং এর যে সন্তান, তাকেও তো মেরে ফেলার চেষ্টা করেছিল। সে ঘটনাচক্রে বেঁচে যায়, পরে সে পালিয়ে অন্য একটি রাজ্যে যেয়ে সে চুপচাপ ছিল তার মতন করে, সে ভয়ে আর আসেনি। তো একটি পর্যায়ে এসে সিম্বা চিন্তা করেছে যে না, তাকে ফিরে আসতে হবে তার রাজ্যের সাধারণ মানুষের বাঁচানোর জন্য, একটা ন্যায্যতার ভিত্তিতে একটা সমাজ প্রতিষ্ঠার জন্য, অন্যায়কে প্রতিরোধ করার জন্য। তারপর সিম্বা যে ফিরে আসলো, এসে যে যুদ্ধ করে বৈধ রাজ্য পুনরুদ্ধার করা, ঠিক সেই কাহিনী চিত্রের মতন শেখ হাসিনার জীবন আরও কঠিন, আরও কমপ্লেক্স একটি জীবন মনে হয়। তো উনি যদি আসলে যদি ফিরে না আসতেন, যদি বঙ্গবন্ধুর হত্যার বিচার না হতো, ঘাতকদের বিচার না হতো, যুদ্ধাপরাধের বিচার না হতো, সাম্প্রদায়িকতার বিপক্ষে, জঙ্গিবাদের বিপক্ষে শক্ত হয়ে দাঁড়াতেন, এই সমাজটা কোথায় যেত? আমি চিন্তা করি। উন্নয়নের কথা যদি, এগুলো তো আমি, উন্নয়ন তো দু রকমের হয়, একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল অর্থনৈতিক ডেভেলপমেন্ট, একটা ডেভেলপমেন্ট অফ ভ্যালুস। আমি ভ্যালুজের ডেভেলপমেন্টের জায়গা থেকে কালচার অফ ইম্পিউনিটি যেটা ছিল এই দেশে, এটাকে যে উনি ভেঙে দিলেন বিচারগুলি তো করার মধ্য দিয়ে, সেখানে তো একটা বিশাল অগ্রগতি আমি দেখছি। আর আমি এখানে অর্থনৈতিক উন্নয়ন একটু করে আনতে চাই। দেখুন, অনেকে বলেন যে আমরা যে এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে গ্র্যাজুয়েট করছি, বলেন যে এটা ধারাবাহিক একটা উন্নয়নের ফসল। এটা যে কত ভুল, আপনার আমাকে আমি বলি। যে বিষয়গুলো আসলে আমার অর্থনৈতিক উন্নয়নটা এনে দিয়েছে, সাধারণ মানুষের মধ্যে একটা পরিবর্তন এনেছে, সেই বিষয়গুলোর আপনাকে আমি যে ছোট্ট একটা কুইকলি ডেটা দিই। 1972 সালের ডিসেম্বরে, মানে জানুয়ারি থেকে আমরা দেশ চলা শুরু করলাম, এভাবে যদি ধরি 10 জানুয়ারি বঙ্গবন্ধু আসলাম। 72 থেকে 2008-এর ডিসেম্বরে নির্বাচন হলো, 2008-এ 38 বছর। আর সেই 2009-এর জানুয়ারি থেকে এখন পর্যন্ত 12 বছর। স্বাধীনতার পর থেকে 38 বছরে আমার যে বিদ্যুৎ উৎপাদন ছিল, গত 12 বছরে শেখ হাসিনার আমলে স্বাধীনতার পর থেকে 38 বছর যা ছিল তার 5 গুণ হয়েছে গত 12 বছরে শুধু। মাথা পিছু আয় যা ছিল স্বাধীনতার পর থেকে 38 বছরে, গত 12 বছরে তার মাথা পিছু আয় 5 গুণ হয়েছে, দ্বিগুণ হয়নি, 5 গুণ। রফতানি আয় যা ছিল সেটা 3 গুণ হয়েছে। স্বাধীনতার পর থেকে 38 বছরে যা ছিল, গত 12 বছরে তার 3 গুণ হয়েছে। জিডিপি যে সাইজটা ছিল 2009-এর শুরুতে, সেটা 3 গুণ হয়েছে। রেমিটেন্স যেটা ছিল সেটা 3 গুণ হয়েছে। রিজার্ভ যেটা ছিল, ফরেন কারেন্সি রিজার্ভ, সেটা 10 গুণ হয়েছে। দারিদ্র বিমোচনের ক্ষেত্রে যদি দেখেন, অর্ধেক নেমে আসছে। আমি বলতে চাই যে স্বাধীনতার পর থেকে 2008-এর ডিসেম্বর পর্যন্ত 38 বছরে আমাদের যা অর্জন, গত 12 বছরে 2009 জানুয়ারি থেকে এখন পর্যন্ত কোনো কিছুই আমরা দ্বিগুণ করিনি, কমপক্ষে 3 গুণ করেছি। আপনি যদি প্রপোর্শনেটলি যদি আপনার ডেভেলপমেন্ট হয়, তাহলে তো দ্বিগুণও হওয়ার কথা না, অথচ আমরা দ্বিগুণ না, নিদেন পক্ষে 3 গুণ করেছি। তাহলে এই উন্নয়নটা কিন্তু ধারাবাহিক না, এটা বুঝতে হবে। যে কারণে আপনি দেখেন টেকসই উন্নয়ন সংক্রান্ত যে আন্তর্জাতিক সম্মেলন যেটি হলো, যার পূর্ণ অধিবেশন কিছুদিন আগে জাতিসংঘের, যেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে যে ক্রাউন জুয়েল বলা হলো, মুকুটমণি কেন বলা হলো, জেফ্রি স্যাক্স যেটি বললেন যে
এখন কিন্তু বিশ্বে উন্নত দেশগুলো, আমি একটু ছোট্ট করে বলি, তারা কিন্তু উন্নয়ন নিয়ে ভাবছে না, তারা সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে ভাবছে, মানে টেকসই উন্নয়ন নিয়ে ভাবছে। সবাই উন্নত দেশগুলো কিন্তু এখন টেকসই উন্নয়নের যে 17টা গোল সেট করেছে জাতিসংঘ, সেটা অ্যাচিভ করার প্রতিযোগিতায় নেমেছে। সেই প্রতিযোগিতায় জেফ্রি স্যাক্স বলছে 2015 থেকে 2020 এই 6 বছর পর পর 17টি গোলের মধ্যে বেশিরভাগ গোলে বাংলাদেশ বিশ্বে প্রথম হয়েছে। এটা কি চিন্তা করা যায়? এটা নিয়ে কিন্তু আমরা কোনো আলোচনা খুব একটা দেখিনি। এটা এত বিশাল একটা ব্যাপার, এই বিশালতা আমরা অনেক অনুধাবন করতে পারছি না। এটা কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। সো অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড প্রাইম মিনিস্টার হিসেবে তার রোলটা আমি বলছি। আচ্ছা, ওই দু একটি বিষয় নিয়ে একটু বলতে চাই, একটু অল্প অল্প করে বলবো কিনা আমি জানি না সময়। টমি জানুনি যে বিষয়টা, উনি আসলে এটা মনে হয় না খুব একটা অ্যাকসেপ্ট করেছেন বা ওয়েলকাম করেছেন। কওমি মাদ্রাসা ভিত্তিক জনগোষ্ঠীর পক্ষ থেকে তারা একটা নিজে থেকে দিয়েছে, রাইট। এটা একটা আরেকটা জিনিস আমি একটু পাঠ্য বইয়ের পরিবর্তন স্যার বলছেন। আচ্ছা, পাঠ্য বইয়ের যে বিষয়টি, সেগুলো কিছু কিছু পরিবর্তন হয়েছিল, এটা সত্যি। আমার যতটুকু নলেজ, আমি ভেরি রিসেন্টলি চেক করেছি, সেই জিনিসগুলো মোটামুটি শুধরে নেওয়া হয়েছে। আমরা আবার দেখতে পারি এবং আমরা সেই এখানে জায়গায় 17টি রচনা পাকিস্তানপন্থীদের রচনা ঢুকেছে, বইতে এখনো আছে। আমি সেদিনও লেখায় বলেছি এই রচনা। আচ্ছা, সেগুলো নিয়ে আমি সর্বশেষ চেক করে দেখেছি, এই যে আগের ওদের যে পরামর্শ অনুযায়ী যে পরিবর্তনগুলি এনসিবিটি যেগুলো করেছিল, সেগুলো পরিবর্তন করে পুনরায় ইয়ে করা হচ্ছে। তারপর আমি আপনার সাথে আরো ফার্দার আমি নিশ্চয়ই এটা নিয়ে আলাপ করতে চাই, আমরা দেখতে চাই এটা আমাদের দিক থেকেও। আপনার সাথে আমি ইন প্রিন্সিপাল একমত যে এটা তো থাকতে পারে না। জি। আর আচ্ছা, আমার মনে হয় আমার হাতে সময় বেশি নেই। ইকবাল ভাই, আপনি শেষ করবেন তো সবকিছুর। আর আপনাদের যে বিষয়টা বলছেন, একটি হচ্ছে ধরুন অর্থনৈতিক উন্নয়ন, আর সবচেয়ে বড় বিষয় যদি আমি এভাবে বলতে চাই, যুদ্ধাপরাধের বিচার করা। এবং এই দেশে এখন তরুণ প্রজন্মের একটা বড় অংশ এই জায়গাটাতে একমত হয়ে গেছে। এই যে একটা সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তন আনা, এটি তো আমাদের অন্য অগ্রগতিগুলিকে আরও ত্বরান্বিত করবে। তার আগে আমি একটু জি আমাদের প্রফেসর আনোয়ার হোসেন, জি তিনি ইতিহাসবিদ, ইতিহাস নিয়ে তিনি বিশ্লেষণ করেন, অনুসন্ধান করেন। আজকে যখন আমরা আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিনের তার প্রতি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, সেই দিনে বসে আমি তার কিছু সমালোচনা আমি মনে করি সমীচীন নয়। আমাদের একটি কথা মনে রাখতে হবে, ফুটবল খেলার গ্যালারিতে আমরা যারা বসে থাকি, তারা অনেক সময় বলি বলটি এভাবে না মেরে ওইভাবে মারলে বোধহয় গোল হতো। কিন্তু মেসি যখন গোল করছে, তখন সে জানে কিভাবে কোন পয়েন্ট থেকে গোলটা যদি আমি করি তাহলে গোল করতে পারবো, আর গোল করতে পারলেই কিন্তু আমি জিততে পারবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই বিচক্ষণতা আছে, এবং বিচক্ষণতা আছে বলেই একেবারে যাকে বলে 75-এর পরে 25 বছর 91 পর্যন্ত যে রাষ্ট্রযন্ত্রকে ঘুরিয়ে ফেলা হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে পাকিস্তানি ভাবধারায়, সেই সমাজ ব্যবস্থা, সেই রাষ্ট্রযন্ত্রকে তিনি আজকে মুক্তিযুদ্ধের পক্ষে আনতে পেরেছেন। এটাই হলো তার সবচেয়ে বড় সফলতা। হেফাজত বলুন, জঙ্গিবাদ বলুন, আপনার সাম্প্রদায়িক শক্তি বলুন, আজকে তিনি যেভাবে তাদেরকে দমন করেছেন, সেখানে কৌশল নিতে হয়েছে তাকে। সেই কৌশলটাকে আমাকে ধরতে হবে যে এন্ড জাস্টিফাইজ দি মিনস। তিনি অর্জন করেছেন কিনা, এই কৌশলগুলো করে তিনি অর্জন করেছেন কিনা। যে সেনাবাহিনী একের পর এক কু করত, ক্ষমতা দখল করত, সেই সেনাবাহিনী আজকে দেশপ্রেমিক সেনাবাহিনী হয়েছে। বিশ্বের বুকে আজকে শান্তি হিসাবে, সেনা হিসাবে 1 নম্বরে। এই অর্জনগুলো এমনি আসেনি, তার বিচক্ষণতার মধ্য দিয়ে আসে। আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই, দেখুন, একসময় আমরা প্যারিস কনসোর্শিয়ামের উপরে বসে থাকতে হতো, আমাদের এই টাকা দিবে, আমরা বাজেট করবো, আমরা তাদের টাকায় আমাদের বাজেট হবে, উন্নয়ন হবে। তেমন একটি দেশকে আজকে তিনি এইড দেওয়ার পথে নিয়ে গেছেন। শ্রীলঙ্কা বাংলাদেশ থেকে সাহায্য চেয়েছে তাদের যে তাদের তহবিল করার জন্য, $20 কোটি বাংলাদেশ দিতে পেরেছে। এটাই হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বড় সাফল্য, যে এইড রিসিভিং কান্ট্রি থেকে আমি আমার দেশের পদ্মা সেতু, অমুক সমুক ইত্যাদি আমি গেলামই না, যে আমি অন্যকে এইড দিতে পারি। জি,
ক্যাশ টাকা এইড দিতে পারি, সেই জায়গায় সক্ষমতা আমার এসছে। এটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আরেকটি শেষ করতে চাই, ইকবাল ভাই, মহিলা যারা বিশ্বে বিভিন্ন সময় রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি হয়েছেন, তার মধ্যে যখন শ্রীমতী ইন্দিরা গান্ধী, তিনি 11 বছর 59 দিন ছিলেন। মার্গারেট থেচার, বলা হয় আয়রন লেডি, ব্রিটিশ, তিনি ছিলেন 11 বছর। আর অ্যাঙ্গেলা মার্কেল, তিনি 16 বছর শেষ করেছেন। আর আমাদের প্রধানমন্ত্রী 18 বছর চলছে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। শেষ করতেছি দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদক। আগামীকাল আবারও দেখা হবে, দর্শক দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।